এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা যে ভিডিও প্রস্তুত করছি এটি একেবারে যারা শিক্ষার প্রাথমিক স্তরে আছে তাদের থেকে যারা উচ্চশিক্ষায় যারা রয়েছে তাদের প্রত্যেকেরই এটি একটি প্রয়োজনীয় বিষয়। বিষয়টির নাম হচ্ছে বাক্য, ইংরেজিতে যাকে বলে সেন্টেন্স। ভাষাতত্ত্বে এটিকে বলা হয় সিনট্যাক্স। এখন আমাদের জানতে হবে যে বাক্য কাকে বলে। বাক্য বলবে তাকেই যেখানে একাধিক অর্থযুক্ত শব্দ যুক্ত হয়ে এবং একটি সমাপিকা ক্রিয়ার মাধ্যমে আমাদের সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে আমরা বাক্য বলি। একটি বাক্যকে সম্পূর্ণ এবং সুন্দর যোগাযোগের মাধ্যম হয়ে উঠতে গেলে তাতে প্রধানত থাকে তিনটি শর্ত। এই তিনটি শর্তের নাম হচ্ছে যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। এখন আকাঙ্ক্ষা বলতে আমরা কি বুঝি? যদি কোনো বাক্যের শেষে ক্রিয়াপদ না থাকে, বিশেষত সেখানে দেখা যায় যে বাক্যটির যা মূল বক্তব্য সেটি প্রকাশ হচ্ছে না। যেমন আকাশে সূর্য উঠলে দিয়ে ডট ডট দেওয়া আছে, অর্থাৎ আমাদের মনের ভাব এখানে সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না। সুতরাং আকাঙ্ক্ষা থাকলে চলবে না, অর্থাৎ সেটি সম্পূর্ণ করতে হবে। 2 নম্বর হচ্ছে যোগ্যতা। যোগ্যতা বলতে কি না, সেই শব্দগুলোকে নিয়ে যে বাক্য তৈরি হলো তার যে অর্থ সেটা শুধু সুস্পষ্ট হবে তাই নয়, সেটা বাস্তবে গ্রহণযোগ্য হতে হবে, অর্থাৎ তার একটা বাস্তবিক রূপ দরকার। যদি আমরা এরকম বলি যে গাছের মাথায় একটি গরু দোল খাচ্ছে, তাহলে এর যোগ্যতা থাকবে না, কিন্তু এর যে প্রত্যেকটি শব্দের অর্থ ঠিক আছে। যেমন গাছের মাথায় একটি গরু দোল খাচ্ছে, এগুলো মানে আছে, কিন্তু টোটালিটিতে এটি হচ্ছে একটা অসম্পূর্ণ। সুতরাং এই যোগ্যতা থাকা দরকার। আর শেষেরটা হচ্ছে আসক্তি। আসক্তি কি? আসক্তি হচ্ছে এটিকেই বোধহয় আমরা বলবো সিনট্যাক্স, অর্থাৎ শব্দগুলির বাক্যের মধ্যে যে সংস্থাপন, অর্থাৎ তাকে কিভাবে আমরা সজ্জিত করব। আমরা যদি একটি বাক্যকে তার যে বিশিষ্ট পদ্ধতি, বিশেষ করে বাংলা ভাষার যে পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, অর্থাৎ SOV। এইভাবে শুধু নয়, তার সঙ্গে আমরা যদি তার সঙ্গে সংযোজক এবং তার সঙ্গে যদি আমরা প্রসারক ব্যবহার করি, সব ক্ষেত্রেই কিন্তু একটা সন্নিবেশটা সুন্দরভাবে হতে হবে। যদি আমরা এরকম বলি গাছ পাতা খায়, অনেক গরু, তাহলে এই যে ভেঙে চুড়ে যেভাবে দেওয়া হলো, এটাকে আমরা এর মধ্যে আমাদের কি থাকছে না, এর মধ্যে আমরা আসক্তি লক্ষ্য করছি, অর্থাৎ এটাকে ঠিকমতো সাজানোর একটা যেন হয়নি, সেই সাজানোর প্রক্রিয়াটা দরকার। এবার আসে বাংলা বাক্যের বা পৃথিবীর যে কোনো ভাষার যে বাক্য সম্পর্কে যে ধ্যান ধারণা, সে ধ্যান ধারণা কিন্তু ভারতবর্ষে খুব প্রাচীন। প্রথমে তো বলা হতো যে ভারতবর্ষের শব্দকে সেখানে সাহিত্য বলা হতো। যেমন বিশিষ্ট আলংকারিক ভামহ তিনি বলেছেন শব্দার্থ সহিতৌ কাব্যম, অর্থাৎ শব্দের সঙ্গে যদি অর্থের মিল থাকে তাহলে সেটা হচ্ছে কাব্য। কাব্য কথাটি বলার নিশ্চয়ই অর্থ আছে যে ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীর প্রায় সর্বত্রই প্রথম শুরু হয়েছিল কবিতা দিয়ে, অর্থাৎ পোয়েট্রি। এই পোয়েট্রি অর্থাৎ গদ্য পরে এসেছে,
কেন এরকম হয়েছে? তার কারণ কাগজ এবং কলম এই যে বিষয়টা, এটা তখন মানুষের কাছে আবিষ্কার হয়নি। তখন বেশিরভাগই মানুষ স্মৃতিতে ধরে রাখত, এবং বিশেষ করে ভারতবর্ষের যে তপবনের যে শিক্ষা, সেই শিক্ষায় যে গুরুমুখী যে বিদ্যা, সেই গুরুমুখী বিদ্যাতে গুরু তার শিষ্যকে পাঠদান করতেন, এবং সেই পাঠদান যথাযথভাবে তারা তার বুদ্ধিতে বা মেমোরিতে ধরে রাখতেন। এই যে ধরে রাখার যে পদ্ধতিতে দেখা যাবে গদ্যের তুলনায় পদ্য তথা কবিতা খুবই বেশি প্রয়োজনীয় হয়। এই ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করতে পারি যে শব্দকে এতকাল সাহিত্য বলা হলো, কিন্তু এবার আসছে বাক্যের কথা, এবং সে বাক্য কেমন হবে সেটিও সংস্কৃত যারা পণ্ডিত বা যারা বৈয়াকরণিক তারা বলেছেন। বিশেষ করে এখানে দুটি বাক্যের কথা খুবই উল্লেখযোগ্য। একজনে হচ্ছে বিশ্বনাথ, এবং তিনি বলেছেন যে বাক্যং রসাত্মকং কাব্যং, বাক্য যদি রসাত্মকং হয় অর্থাৎ সেখানে রস আনে, তাহলে সেটি কিন্তু কাব্য হয়ে উঠবে। আবার একজন বলেছেন যে রমণীয়ার্থ প্রতিপাদকং শব্দং কাব্যম, রমণীয়ার্থ অর্থাৎ যেটি হচ্ছে খুবই সুন্দর হৃদয়গ্রাহী, সেই রকম যদি শব্দ যোজনা করা হয় এবং সেই রকম যদি সব বাক্য তৈরি করা হয়, তাহলে সেটি কাব্যে হয়ে উঠবে। যদিও দণ্ডী আবার অন্য কথা বলেন, দণ্ডী বলেছে অলঙ্কারের হচ্ছে কি প্রাধান্য দরকার, এবং অলঙ্কার থাকলেই তিনি বলেছেন যে সেটি কাব্য হয়ে উঠবে। তবে আমরা বাক্যের কথায় আসি। বাক্যের বিষয়টি হচ্ছে তাহলে যে আমাদের যে ভাবের যেমন বাহন এটি, তেমনি সে ভাবকে জনসাধারণের মধ্যে যেমন আমরা ভাগ বাটোয়ারা করিনি, বিশ্বজুড়ে মানুষের সঙ্গে আমরা যেমন একটা সম্পর্ক স্থাপন করি বাক্যের মাধ্যমে। দুটো অংশ আছে একটা বাক্যের, ইংরেজিতে যাকে বলে সাবজেক্ট, অপরদিকে বলে প্রেডিকেট। অর্থাৎ বাংলায় যেটা উদ্দেশ্য, অপরটি হচ্ছে বিধেয়। উদ্দেশ্য অংশে কি থাকে? উদ্দেশ্য অংশ থাকে বিশেষ্য এবং সর্বনাম, অর্থাৎ যে করে অর্থাৎ কর্তা এখানে থাকে, আর তার সঙ্গে প্রসারক থাকতে পারে, এবং যেটা বিধেয় পদ অর্থাৎ যাকে আমরা বলি প্রেডিকেট, সেই প্রেডিকেটে থাকে একটি সম্পূর্ণ ভাব প্রকাশকারী ক্রিয়াপদ, অর্থাৎ এখানে ক্রিয়ামূল। তাহলে এর হচ্ছে বিশেষ্য মূল, আর ওখানে হচ্ছে ক্রিয়ামূল, অর্থাৎ ক্রিয়ার মধ্যে আমরা বলি যেটা সমাপিকা ক্রিয়া, সেই ক্রিয়ার সঙ্গে সম্প্রসারক থাকতে পারে। যেমন আমরা এরকম করে একটা বাক্য লিখতে পারি, সেই বাক্যটি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করে নোবেল পুরস্কার লাভ করেছেন। এই যে লাভ করেছেন, এই যে ক্রিয়াপদ, এর মধ্যে আমরা সম্প্রসারক যুক্ত করলাম, আমরা বিশেষ্য পদেও সম্প্রসারক যুক্ত করেছি বিশ্বকবি। আবার ক্রিয়াপদেরও আগে আমরা কি করেছি, যে সম্প্রসারক যুক্ত করেছি যে তিনি গীতাঞ্জলি কাব্য রচনা করে তিনি নোবেল পুরস্কার লাভ করেছেন। তাহলে আমরা বাক্যকে যেমন আমরা তিনটে বিষয় আমরা দেখলাম, যে তার আসক্তি, তার হচ্ছে যোগ্যতা, তার যেমন হচ্ছে আকাঙ্ক্ষা থাকলে চলবে না, ঠিক তেমনই বাক্যের দুটো অংশ থাকবে, সেই অংশের মধ্যে উদ্দেশ্য এবং বিধেয়কে পরিষ্কার দিশা দেখাতে হবে। এরপর আসবে বাক্যের উপাদান। বাক্যের উপাদান এলিমেন্টটা কি? এই বাক্যের উপাদানে আমরা দেখেছি যে এখানে কি থাকছে, তিনটে উপাদান থাকছে। এক নম্বর হচ্ছে বিশেষ্য খণ্ড, দুই হচ্ছে গিয়ে ক্রিয়া বিশেষণ খণ্ড, আর তিন নম্বর হচ্ছে ক্রিয়া খণ্ড। অর্থাৎ প্রথমটা হচ্ছে বিশেষ্য যে করছে, মাঝখানে থাকছে যে ক্রিয়া বিশেষণ অর্থাৎ কেমন করছে, কিভাবে করছে, আর সেই পরেরটা হচ্ছে ক্রিয়াখণ্ড। এবার আসবে বাক্যের শ্রেণী বিভাগ। বাক্যকে আমরা সাধারণত দুটো শ্রেণীতে ভাগ করি। একটা শ্রেণীর নাম হচ্ছে গঠনগত বাক্য, আর একটা ভাবগত বা অর্থগত বাক্য। এই গঠনগত বাক্যকে আমরা চার ভাগে ভাগ করেছি। সেটা কি কি? প্রথমটা হচ্ছে সরল বাক্য, তারপরে হচ্ছে যৌগিক বাক্য, তারপরে হচ্ছে জটিল বাক্য, এবং সর্বশেষ পর্যায়টির নাম হচ্ছে মিশ্র বাক্য। অপরদিকে
আমরা যদি বাক্যের যদি আমরা অর্থগত দিক বা ভাবগত দিকে বিভাজন করি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে 9টা ভাগে ভাগ করা যাচ্ছে, 9টা, এবং এটা অনেকে 8টা 7টা এরকম করেও ভাগ করা যায়। তো যাই হোক, যে 9টি ভাগ তার মধ্যে প্রধান ভাগগুলির নাম হচ্ছে এরকম: নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞা সূচক বাক্য, প্রার্থনা সূচক বাক্য, অস্তার্থক বাক্য, নং অর্থক বাক্য, বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা, সন্দেহবাচক বাক্য, আবেগ সূচক বাক্য, শর্ত সাপেক্ষ বাক্য এবং ইচ্ছা সূচক বা ইচ্ছাবাচক শব্দ। এই যে নির্দেশক বাক্য, এই নির্দেশক বাক্যের মধ্যে 3টে ঢুকিয়ে দেওয়া যেতে পারে। নির্দেশক বাক্যের মধ্যে অস্তার্থক বাক্য এবং তার সঙ্গে নঙর্থক বাক্যকেও ঢুকিয়ে দিয়ে আমরা এটাকে শর্ট করে 9 জায়গায় আমরা 7 করতে পারি, 7টা বাক্য করতে পারি। যাই হোক, এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শব্দের বা বাক্যের যে সমাবেশ, শব্দের যে সমাবেশ, তাতে যে বাক্য নির্মিত হলো তাকে যেভাবে আমরা স্থাপন করছি, গঠন, স্ট্রাকচারাল, সেই স্ট্রাকচারাল বিষয়টাকে আমরা নিয়ে এখন আলোচনা করব। এই স্ট্রাকচারালের দিক দিয়ে প্রথমেই যে বাক্যটির কথা আসে সেটি হচ্ছে সরল বাক্য। সরল বাক্য কাকে বলে? প্রথমে যে বাক্যে একটি কর্তা এবং কেবল একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে তাকে আমরা সরল বাক্য বলবো। তাহলে সাবজেক্টে থাকছে একটি মাত্র কর্তা আর প্রেডিকেটে থাকছে একটি মাত্র সমাপিকা ক্রিয়া, তাকে সরল বাক্য বলে। যেমন সচিন খুব ভালো খেলে, সচিন এখানে হচ্ছে কর্তা আর সমাপিকা ক্রিয়া কি? খেলে। এবার আসবে জটিল বাক্য। জটিল বাক্য কি হচ্ছে? যে বাক্যে একটি প্রধান উপবাক্য এবং এক বা একাধিক অপ্রধান উপবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে। এখানে লক্ষ্য করতে হবে জটিল বাক্যে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে প্রথম বাক্যটির সঙ্গে দ্বিতীয় বা তৃতীয় বাক্যের যে সংযোগ ঘটে সেখানে বেশিরভাগ দেখা যায় একটা সাপেক্ষ অব্যয় দেওয়া হয় বা সাপেক্ষ সর্বনামও দেওয়া যেতে পারে। উদাহরণ দিতে পারি, তোমরা যদি সচিনকে চাও তাহলে তোমরা মাঠ প্রস্তুত করো। এই যদি চাও তাহলে, যদি তাহলে, এইভাবে, বা যদি পরিশ্রম করো তবে ফল মিলবে, তাহলে যদি তবে, এইরকম একটা আমরা সাপেক্ষ অব্যয় যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করব। এবার আসবে যৌগিক বাক্য। একের বেশি প্রধান উপবাক্য যখন অব্যয় দিয়ে সংযুক্ত হয়, আগেটা ছিল সাপেক্ষ অব্যয় আর এবারে ছিল সংযোজক, বিয়োজক, সংকোচক ইত্যাদি অব্যয় যুক্ত হবে। এই অব্যয়গুলির মধ্যে যেমন আছে ও, এবং, আর, কিন্তু। এবার এর সঙ্গেও আবার আমরা কি করি না, কমা চিহ্ন, এই কমা চিহ্ন ব্যবহার করেও আমরা বাক্যটিকে কি করি না যৌগিক বাক্যে রূপান্তরিত করতে পারি। যৌগিক মানে হচ্ছে, আমরা ইংরেজিতে একে আমরা কি বলেছি, একে আমরা বলেছি কম্পাউন্ড। এই কম্পাউন্ড একসময় পৃথিবীতে চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হতো। যেমন একজন সহকারী ডাক্তারবাবুর একজন সহকারী ছিলেন, তাকে বলা হতো কম্পাউন্ডার, অর্থাৎ তিনি বিভিন্ন যে ঔষধ জায়গায় রেখে তাকে মেখে একটা দ্রবণ তৈরি করত এবং সেটাকে রোগীকে বিতরণ করা হতো। তাহলে কম্পাউন্ড, এটা এত অংশ, ওটার এত অংশ, ওটার এত অংশ, টোটাল এত অংশ, এবং সেটাকে হয়তো কতদিনে সে সেটা সেবন করবে। এবার দেখা যায় যে কিভাবে আমরা এর উদাহরণ দেব যৌগিক বাক্যের। রতন গান গাইবে এবং সেখানে বরেন
নাচবে। এই যে এবং, এই এবংটা হচ্ছে গিয়ে সংযোজক অব্যয়। এরপর আছে চতুর্থটি, যেটাকে বলে মিশ্র বাক্য। তবে অনেকের মতে, আধুনিক যে ভাষাতাত্ত্বিকেরা, তাদের মতে যৌগিক বাক্য আর মিশ্র বাক্যের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাকে তারা যৌগিক বাক্য বলেই মনে করে। এখন একে কাকে বলে, আমরা বলবো প্রথমে মিশ্র বাক্য কাকে বলে, হোয়াট ইজ সংজ্ঞা, বা এর যে সংজ্ঞা আমরা কিভাবে দেব, সেটা হচ্ছে এরকম: এক বা ভিন্ন জাতীয় একাধিক উপবাক্যের মিলনে যে পূর্ণবাক্য গড়ে ওঠে তাকে মিশ্র বাক্য বলে। যেমন উদাহরণ, লাল দিঘির পারে সাহিত্যিকেরা, সিনেমার জগতের লোকেরা, যুবকেরা, মহিলারা বিকেলে জড়ো হয়েছিল। তাহলে এখানে নানা ধরনের মানুষ ওই কলকাতার লাল দিঘিতে পারে জড়ো হয়েছিল। তাহলে এইভাবে আমরা একাধিক বাক্যকে ঢুকিয়ে দিয়ে একটা বাক্যে পরিণত করছি, একে মিশ্র বাক্য বলে। এবার আসছে যে বাক্যের যে গঠনগত দিক আলোচনা হলো, সেখানে যে বিষয়টি লক্ষ্য করতে হয় সেটি তিনটি বিষয় লক্ষ্য করতে হয়: আশ্রয়, আশ্রিত, শ্রেণীর জটিল বাক্য। আরেকটি হচ্ছে সাপেক্ষ, পদযুক্ত জটিল বাক্য। সাপেক্ষ আমি আগেই বলে গেলাম। আর 3 নম্বর হচ্ছে প্রতি নির্দেশক সর্বনামযুক্ত জটিল বাক্য। এভাবেই আমরা তিনটি বিষয়কে আলোচনা করি। এবার আসবে আমাদের বাক্যের যে ভাবগত বা অর্থগত দিক দিয়ে যে শ্রেণী বিভাগ করেছি 7টি বা 9টি, সেগুলোকে আমরা উদাহরণ সহ আলোচনা করব এবং তার যে সংজ্ঞাটাও আমরা দেখে যাব। কি হলো? প্রথমটি হলো নির্দেশক বাক্য। আমরা এই নির্দেশক বাক্যকে আমরা অনেক সময় বিবৃতিসূচক বাক্যও বলি। যে বাক্যে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে আমরা বলি নির্দেশক বাক্য। মিথ্যা কথা বলা উচিত নয়, একদম নির্দেশক বাক্য। সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে একই সঙ্গে না এবং হ্যাঁ, আমি যেটা আগেই বলেছিলাম যে অর্থাৎ যাকে আমরা হ্যাঁবাচক বাক্য এবং যাকে আমরা নাবাচক বাক্য বলি তাকে আমরা নির্দেশক বাক্যের মধ্যেই ভরে দিতে পারি। এবার আছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যের সাধারণ সিম্পটম কি? যেমন ভালো ডাক্তারবাবু তারা কিন্তু রোগীকে হাত না ধরেই তার মুখ দেখে বলে দিতে পারে তার রোগটা কি। তেমনি প্রশ্নবোধক বাক্যের প্রধান যে দৈহিক লক্ষণ সেটা হচ্ছে শেষে থাকবে একটা জিজ্ঞাসা চিহ্ন, এই কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কটা দিয়েই বোঝা যাবে এবং সেখানে একটা প্রশ্ন তৈরি হবে। যে বাক্যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যদু হে তোমার মাছ কত পড়েছে, তাহলে যদু হে তোমার বাড়ি কোথা, তা এই যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হলো, এই জিজ্ঞাসা চিহ্ন এবং প্রশ্নবাচক এটিকে বাক্য বলা হয়। এরপর হচ্ছে অনুজ্ঞা বাক্য। অনুজ্ঞাকে আমরা দুভাগে ভাগ করি। যেখানে অনুজ্ঞাকে দুভাগে ভাগ করা হচ্ছে এখানে, সেটাকে আমরা শুধু অনুজ্ঞা বাক্য বললেই হবে। কারণ হচ্ছে অনুজ্ঞা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা আর হচ্ছে বর্তমান অনুজ্ঞা। অনুজ্ঞার কখনো কাল অনুযায়ী এটাকে আমরা বলতে পারবো না, ফার্স্ট টেন্সে এটা থাকে না, এটা সবসময় প্রেজেন্ট টেন্স এবং থাকে ফিউচার টেন্সে। আমরা একটা উদাহরণ দিয়েই দুটোকে করে নিতে পারি। যেমন হচ্ছে ঈশ্বর তোমার মঙ্গল করুক, গড ব্লেস ইউ। তাহলে এই যে আমরা বর্তমানে করলাম, ঠিক তেমনই আমরা এটা ভবিষ্যতেও করতে পারি যে তোমার মুখে ফুলচন্দন পড়বে, তাহলে এটা ভবিষ্যতে। সুতরাং যে বাক্যে তাহলে আমরা এরকম করে সংজ্ঞা করতে পারি। সেটা কেমন? যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা, আশীর্বাদ প্রকাশ করা হয় তাকে বলে অনুজ্ঞাসূচক বাক্য। ওহে আমি তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও।
তাহলে আমাকে একটু জল দাও, এটুকু যদি দিই তাহলে এখানে অনুজ্ঞাসূচক। প্রার্থনাসূচক তো ওই সঙ্গেই আমরা ঢুকিয়ে দিলাম, একই প্রার্থনা, একে নিয়ে আমরা আলাদা করে আর কিছু করব না। অস্তক্তক বাক্য বলে দিলাম, যেটা হচ্ছে গিয়ে হ্যাঁ সূচক, যেটা হচ্ছে হ্যাঁ সূচক বাক্য। যেমন আমি আজ বিদ্যালয়ে যাব, এটা হ্যাঁ সূচক, কিন্তু একেই না সূচক করে দেবো আমি বিদ্যালয়ে যাব না। আবার এই বিদ্যালয়ে যাব নাটাকে আমাকে যখন চেঞ্জ করতে হবে, সেন্টেন্সটা চেঞ্জ করতে হবে, তখন কিন্তু সবসময় সেন্টেন্সের মূল বক্তব্য একই থাকবে, শুধু শব্দটা পরিবর্তন হবে। কেমন? যে আমি আজ বিদ্যালয়ে অনুপস্থিত থাকবো, এই নাটা তার যে সেন্স, তার যে বিষয়টা সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যাবে না, যখন চেঞ্জ দ্য সেন্টেন্স হবে। এই ভাব বা চিত, যে আমরা ভাব যে বাক্যগুলো বললাম, ভাব বা অর্থগত যে বাক্যগুলো বললাম, সেই বাক্যের কিন্তু এটি খুব লক্ষ্য করতে হবে যখন চেঞ্জ করতে হবে। এরপর আসবে সন্দেহবাচক। সন্দেহবাচক মানে হচ্ছে অর্থাৎ বক্তার যে বাক্যটি প্রয়োগ করেছে সেই বাক্যটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে সেখানে সে তৃপ্ত নয়, অর্থাৎ তার মনের মধ্যে কিছু আসক্তি রয়েছে। যেমন যে বাক্যে বক্তার মনের কোনো সন্দেহ বা সংশয় প্রকাশিত হয়, যেমন ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত একটি উক্তি আছে, এ প্রসঙ্গে আমরা তুলনা করতে পারি, একা দেখি কুলবধূ কে বট আপনি। তাহলে এখানে ওই কুলবধূ অর্থাৎ যে অন্নপূর্ণা, তাকে দেখে মনে হয়েছিল যে এই অন্ধকারে তুমি একা দাঁড়িয়ে আছো, দেখে তার যে ড্রেস কোড সেটা দেখে মনে হচ্ছে যে কোনো একটা কুলবধূ অর্থাৎ কোনো পরিবারের একজন বধূ সে দাঁড়িয়ে আছে, অথচ একা নৌকা পেরোবে বলে, এবং সেটা যেন তাকে সন্দেহের অবকাশ হয়েছে যে একা কেন আসবে, যদি সে কুলবধূ হবে তাহলে একা তার সঙ্গে নিশ্চয়ই কোনো কম্পেনিয়ান থাকবে। তো এই আর কি। এরপর আসবে আবেগ সূচক বাক্য। আবেগ বলতে আমাদের মানুষের নানা রকমের আবেগ আছে, ভয় আছে, ঘৃণা আছে, লজ্জা আছে, উৎসাহ আছে। এই ব্যাপারগুলোর মধ্যে আমরা লক্ষ্য করি। যেমন আহা হিমালয়ের কি অপূর্ব রূপ, আহা, তাহলে এখানে আমি আমার এই যে বিষয়টা এখানে কি প্রকাশ করছে, আমার আবেগ। এরপর আমি ঘৃণা সূচকও বলতে পারি, নরাধম, ছি নরাধম, তোর এই কাজটা করা উচিত হয়নি। এরপর আসবে শর্ত সাপেক্ষ, অর্থাৎ একটা প্রধান বাক্যের সঙ্গে শর্ত থাকবে পরের অংশে। যেমন যদি সেখানে যাও তবে টাকা নিয়ে যেও, বা এরকম বলতে পারি যদি এটা খাও সঙ্গে এটাও খেও, এরকম। আর ইচ্ছা বাক্য কি? ইচ্ছা বাক্যটা অনেকটাই অনুজ্ঞাসূচক বাক্যের মতোই। তাহলে অনুজ্ঞাসূচকে আমি দেখলাম দুটো অনুজ্ঞা ঢোকালাম, বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা ঢোকালাম, তার সঙ্গে ঢোকালাম প্রার্থনা সূচক। সুতরাং সেই প্রার্থনা সূচককে সঙ্গে আমরা ঢোকাতে পারি ইচ্ছা সূচক। যেমন ছুটির সময় চিড়িয়াখানায় বেড়াতে যাব, এটা হতে পারে। যে বাক্যে বক্তার মনোবাসনা বা একান্ত ইচ্ছা প্রকাশিত হয় তাকে ইচ্ছা বাক্য বলে। ওই সূচক অনুজ্ঞাসূচক বাক্যের প্রায় কাছাকাছি, প্রায় সমান্তরালে এটি চলে। এইভাবে আমরা বাক্যের যে দুটি বিভাজন সেটি আমরা সম্পূর্ণ করলাম। এবার আমরা কিছু বাক্য থেকে আমরা প্রশ্ন করতে পারি। যেমন এই রকম হবে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? আমরা গঠনগত দিক থেকে বাক্য বলেছি গিয়ে 4 প্রকার, কিন্তু এটি উচ্চতর শ্রেণীতে, হায়ার স্টাডিতে তখন দেখা যাবে 3 প্রকার। আমি সেটিও ওই আভাস দিয়েছি ইতোপূর্বেই, কারণ সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য, আর যৌগিক বাক্যেরই একটি রূপ হচ্ছে গিয়ে মিশ্র বাক্য। এরপর আসবে বাংলা ভাষায় বাক্যের পদক্রম কেমন হবে? বাংলা ভাষায় বাক্যের পদক্রম হবে এস ও ভি। ঠিক এর বিপরীত দিকটি কোন ভাষায় রয়েছে? সেটি হচ্ছে এস ভি ও, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইংরেজি। বাংলাতে থাকছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব,
যেমন আমি ভাত খাই, আর ইংরেজি হচ্ছে আই এট রাইস, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে ভাষা আসলে কথা বলার ক্ষমতা, বক্তব্যটি কার? তাহলে সেই ভাষা যদি কথা বলার ক্ষমতা হয়, এই বক্তব্যটি কে পেশ করেছেন? এই বক্তব্যটি পেশ করেছেন ফার্দিনান্দ দা সসুর, একজন বিখ্যাত ভাষা তাত্ত্বিক। এরপর আছে যে বাক্যে একটা উদ্দেশ্যপদ এবং একটা বিধেয় পদ থাকে তাকে আমরা কোন বাক্য বলি? তাকে আমরা সরল বাক্য বলি। এরপর আছে একাধিক সরল বাক্য সহযোগে গঠিত যে বাক্য তাকে আমরা কি বলি? একাধিক, তাকে আমরা বলবো যৌগিক বাক্য। এরপর আছে বাক্যের কয়টি অংশ? বাক্যের কয়টি অংশ হলো? দুটি, একটি হলো সাবজেক্ট, অপরটি হলো প্রেডিকেট। এরপর হচ্ছে গঠনগত দিক থেকে বাক্যকে আমরা যেমন ভাগ করেছি, তেমনি অর্থগত দিক থেকে বাক্য কয় প্রকার? এখানে আমরা 7 প্রকার করতে পারি। এবার আছে সংযুক্ত বাক্য বলতে কি বোঝায়? সংযুক্ত বাক্য বলতে কি বোঝায় এবং সেটা কোন বাক্যকে সংযুক্ত বাক্য বলে? সেটাকে আমরা বলবো যৌগিক বাক্যকে সংযুক্ত বাক্য বলে। সংযুক্ত কী করি না, সংযোজক, বিয়োজক, সংকোচক, অব্যয় দিয়ে আমরা এই বাক্যটি তৈরি করি। এরপর আছে লাং ও প্যারল, এই তত্ত্বের উদ্গাতাকে, মানে একটা যে গোষ্ঠী, জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর মধ্যে একটা যে বাক্য ব্যবহারের যে প্রবণতা, সেটাকে বলেছেন দ্য ফার্দিনান্দ সসুর, লাং এবং প্যারল। এরপর আছে বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথমকে বলেন। বাক্যের যে উপাদানগুলো আছে, উপাদান হলো সাবজেক্ট, প্রেডিকেট হলো। এবার এই সাবজেক্টের সঙ্গে আমরা যে বিশেষ্য জোট, তার সঙ্গে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমি পূর্বেই বলেছি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই বিশ্বকবি, এর সঙ্গে আমরা বিশেষণ বা আরও অনেক রকমের সর্বনাম ইত্যাদি ব্যবহার করতে পারি। সুতরাং এই যে বিশ্লেষণের ভঙ্গি এবং তার সঙ্গে ক্রিয়াজোটের ভঙ্গি, তার সঙ্গে আবার বিশেষণ থাকবে, আর তাকে যে ভাঙা, এই পদ্ধতিটি কে প্রথম বলেন? সেটি হলো ব্লুমফিল্ড। এরপর আছে বাক্যের লক্ষণীয় বিষয় কয়টি? বাক্যের লক্ষণীয় বিষয় হচ্ছে 3টি। সেই 3টি বিষয় আমরা কি বলেছি? আসক্তি, যোগ্যতা আর আকাঙ্ক্ষা। এরপর আছে উদ্দেশ্য সাধারণত বাক্যের যা হয়। উদ্দেশ্য বাক্যে সাধারণত কি হয়? কর্তা, যে হচ্ছে কাজটা করে। আর অনুসর্গের অপর নাম কি? আমরা যদিও কারক বিভক্তিতে অনুসর্গ এবং বিভক্তির কথা বলেছি, এখানেও অনুসর্গ লাগে। কারণ হচ্ছে অনুসর্গের কাজ হচ্ছে মূল শব্দের শেষে যুক্ত হয়। আমরা যেমন উপসর্গ ছিল যেটা শব্দের আগে বসতো, আর এটা হচ্ছে শব্দের পরে বসে। তাহলে এই অনুসর্গের অপর নাম হচ্ছে গিয়ে পরসর্গ। এটি আমাদের প্রয়োজন হয় কারক বিভক্তিতে। অনুসর্গের সঙ্গে বিভক্তির পার্থক্য আমরা এরকম করে করেছিলাম যে অনুসর্গের হচ্ছে নিজস্ব অর্থ থাকে, স্বাধীন ব্যবহার আছে, আর বিভক্তির কিন্তু স্বাধীন ব্যবহার নেই, কিন্তু কাজটা হচ্ছে দুজনেরই প্রায় এক। সে কাজটা হচ্ছে দুজনেকে হচ্ছে কারককে চিহ্নিত করে বা কারকে ব্যবহৃত হয়। যে প্রক্রিয়া, তাকে আমরা কি বলি? যে প্রক্রিয়ায় বাক্যের চেহারা পরিবর্তিত হয়, একে আমরা বলি সংবর্তন। সমস্ত বাক্য কিভাবে সংজাত হয়, সেগুলো কিভাবে পরপর বসবে, ওই যে সিনট্যাক্স, এই যে ব্যাকরণ, যে ব্যাকরণে এই নিয়ে আলোচনা হয়, তাকে কি ব্যাকরণ বলে? তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। সঞ্জননী ব্যাকরণের কার গবেষণা রীতিকে সমর্থন করে? সঞ্জননী ব্যাকরণ কার গবেষণাকে সমর্থন করে? নোম চমস্কি। নোম চমস্কির এই যে বাক্যের যে গঠন, অধিঘটন এবং অধঘটন, এটা নোম চমস্কি বলেছিলেন। পরবর্তীকালে একাধিক সরল বাক্য যুক্ত হয়ে যে বাক্য গঠন করে তাকে আমরা কি বলেছি? আমরা যৌগিক বাক্য বলেছি।
বাংলা বাক্যের পদ সংস্থান স্বাভাবিক ক্রমের কথাটি আমরা বললাম, এস ও ভি। এইভাবে আমরা কতগুলি শব্দ বাক্য থেকে কতগুলি শব্দ যেমন আমরা বিচ্ছিন্ন করে বিশ্লেষণ করলাম, তেমনি বাক্যের দুটো শ্রেণীর কথা বললাম, গঠনগত দিক এবং তার হচ্ছে ভাবগত দিক। এবার আমরা করব বাক্য পরিবর্তন। এই বাক্য পরিবর্তনের ক্ষেত্রে আমরা প্রথমেই চলে যাব সেটি হচ্ছে গিয়ে গঠনগত দিক দিয়ে বাক্যের পরিবর্তন। এই গঠনগত দিকে বাক্যের পরিবর্তনে কি হয়, সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক বা মিশ্র বাক্যের পরিবর্তন হয়। যদি আমরা এরকম আমরা করতে শুরু করি, একটি বাক্য আমরা দিলাম এরকম, সেই বাক্যটি হচ্ছে সাধু ওখান থেকে পালালো। এই যে সরল বাক্য, এটাকে আমরা যদি জটিল বাক্য করি বা যৌগিক বাক্য করি তাহলে আমরা করতে পারবো। আমরা প্রথমেই তাহলে সিম্পল থেকে আমরা প্রথমে কমপ্লেক্সে করি। যদি সাধু পালালো তবে ওখান থেকে, এবার আমরা কম্পাউন্ডে করি, সাধু পালালো কমা দিয়ে ওখান থেকে, এরকম ভাবে করতে পারি। বা আমরা সাধু পালালো, পালালো সাধু। এবার আছে গৌরবীর কথা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল। এটি যেখান থেকে নেওয়া হয়েছে সেটি হচ্ছে মহাশ্বেতা দেবীর হারুন সালেমের মাসি, এখান থেকে। এটি একটি সরল বাক্য, গৌরবীর কথা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল। আর এটাকে আমরা কমপ্লেক্সে করি। প্রথমেই কমপ্লেক্সে কেমন করে করব, যদি গৌরবীর কথা হয় তবে তা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল। এবার এটাকে আমরা কম্পাউন্ডে করব, গৌরবী কথা বলে এবং তা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল। এবার ঠিক উল্টো দিকে আমরা আসতে পারি। উল্টো দিকে হচ্ছে কি, আমরা কি করব না, যে জটিল বাক্যকে আমরা সরল বাক্যে বা যৌগিক বাক্যকে আমরা সরল বাক্যে পরিণত করব। যদি সূর্য ওঠে তবে পদ্ম ফুটবে, আমরা এটাকে সরল বাক্যে কী করে করব, ওটা ছিল কমপ্লেক্স, এটাকে আমরা সিম্পল করব। সে সিম্পলটা কেমন হবে না, সূর্য উঠলে পদ্ম ফুটবে। আবার ঠিক ধনীরা প্রায় কৃপণ হয়, তাহলে এবার আমরা এটাকে করতে পারি, ধনীরা সকলেই কৃপণ, এটা আমরা করতে পারি। বা আমরা যদি যৌগিক বাক্য এরকম একটা যৌগিক বাক্য দিই, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ফুটবল খেলা চলছে, এটা হলো গিয়ে বনাম, এই যে বনামটা হচ্ছে অব্যয়, তখন আমরা এটাকে সিম্পলে চলে যাব এরকমভাবে যে মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের খেলা চলছে। তাহলে এখানে মোহনবাগানের সঙ্গে বা আমরা যে বনাম দিয়েছিলাম সেই বনাম শব্দটি তুলে দিতে হলো। এইভাবে আমরা বাক্য পরিবর্তন করি। আবার ঠিক যখন আমরা ভাবগত যে বাক্য, সেই বাক্যকেও আমরা পরিবর্তন করে ইতোমধ্যেই দেখিয়ে দিয়েছি। যেমন নির্দেশক বাক্যকে আমরা প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে পারি, যেমন মেবারের রানার জয় হোক, এই যে বিবৃতিবাচক বাক্য, সেখানে আমরা এটাকে কোশ্চেন মার্কে আমরা করে দিতে পারি, মেবারের রানার জয় হবে নাকি, এটা করতে পারি। আবার আমরা এটাকেই করব অন্যভাবে, যেমন হচ্ছে গিয়ে অনুজ্ঞাবাচক যদি বাক্য করি তখন আমরা করব যে মেবারের রানা কী হবে, অনুজ্ঞাবাচক জয়ী হবেন, তাহলে এটা ভবিষ্যৎ। আর মেবারের রানার জয় হোক, তাহলে এটা হচ্ছে গিয়ে বর্তমান অনুজ্ঞা। এরপর আমরা নির্দেশক বাক্যের যে দুটি অংশ কথা বলেছিলাম, হ্যাঁবাচক এবং নাবাচক, সেটিও আমরা করে নিতে পারবো। সেটা যেমন এরকম হলো, আজ ফুটবল খেলা হবে না, এটা নাবাচক। তাহলে আমরা এটাকে হ্যাঁবাচক বাক্যে কীভাবে পরিবর্তন করব,
আজ ফুটবল খেলা বন্ধ থাকবে। সুতরাং হ্যাঁবাচক নাবাচক হলো ইচ্ছাসূচক, আমি আজকে বেড়াতে যাব। এবং সন্দেহবাচক বাক্যও আছে, যে সে সন্দেহবাচক বাক্যকেও আমরা পরিণত করতে পারি। সেই লোকটা কে, এটা সন্দেহবাচক, তাকেও আমরা নির্দেশক বাক্যে পরিণত করতে পারি। লোকটা যে, সেই লোকটা আমার অচেনা, এরকম করে আমরা বাক্য পরিবর্তন করতে পারি। সুতরাং এইভাবে বাক্য নিয়ে আমরা নানা বিষয়ে আলোচনা করলাম। বাক্যের যে কাজ, সে কাজ হচ্ছে গিয়ে মানুষের ভাবের বিনিময় করা। মানুষের ভাবের যে বিনিময়, সেটা এই গ্লোবাল ওয়ার্ল্ডে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আর সেই ভাব যেখানে সঞ্চিত হয়, যে রাশি রাশি যে গ্রন্থ রচিত হয়, সেই গ্রন্থের মধ্যে ভাবের এবং এই যে স্ট্রাকচারের সমুদ্র রয়েছে। সেই মহাসমুদ্রে ডুব দেওয়ার আগে বাক্য সম্পর্কে এবং শব্দ সম্পর্কে একটা সাধারণ জ্ঞান দরকার, যাকে আমরা বলেছি শব্দ ব্রহ্ম। এবং সেই শব্দ ব্রহ্মকে কিভাবে একটি নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে সংস্থাপিত করে আমাদের যে মনের যে ভাব যে সম্পূর্ণ করতে পারা, তখন তাকেই সম্ভবত সংস্কৃতর যে রসশাস্ত্রের যে সমস্ত পণ্ডিত ব্যক্তিগণ দেখেছিলেন যে এই বাক্যের মধ্যেই কাব্যের বা মানুষের যে আবেগের, মানুষের যে পরস্পরের মধ্যে যে আদান প্রদানের যে মৌলিক বিষয়টি প্রথিত রয়েছে। সুতরাং আমরা এই বিষয়ে যে আলোচনাটি করলাম, সেটি শুধুমাত্র কোনো একটি বিশেষ শ্রেণীতে নয়, কোনো একটি বিশেষ জাতিতে নয়, কোনো একটি বিশেষ দেশ কালের জন্য নয়, সমস্ত বেড়া আমরা টপকে, এটা একটা গ্লোবাল বিষয়। এটা যে কোনো ভাষায় আমরা যখন আলোচনা করব, এই যে সেন্টেন্স বা বাক্য, তার কিন্তু আলোচনা খুব প্রাসঙ্গিক। আমরা সেই দিকে একটু সুধী পাঠকদের আকর্ষণ করার চেষ্টা করলাম। নমস্কার, ভালো থাকবেন।